ময়ূরাক্ষী মেট্রো থেকে যখন এসপ্ল্যানেডে নামলো, ঘড়িতে 2:30 বেজে গেছে। ত্রিপর্ণা ওকে দুটোর মধ্যে দাঁড়াতে বলেছিল গ্র্যান্ডের সামনে। প্ল্যান হওয়া থেকে গ্র্যান্ডে দাঁড়ানো নিয়ে এতবার বলেছে, বাধ্য হয়ে ময়ূরাক্ষী জিজ্ঞেস করেছিল, কেন বলতো, ওখানেই কেন, ট্রিট দিবি নাকি? ত্রিপর্ণা বলেছিল, ট্রিট যদি নিতেই হয় স্ট্রিট ফুড দিয়ে ট্রিট দেব। ধর্মতলার ফুটের দোকানের খাবার কতদিন খাইনি বলতো? আসলে গ্র্যান্ডের সামনে একটা লোক কুর্তি বিক্রি করতো, মনে আছে? যদিও বসে তাহলে ওর কাছ থেকে কয়েকটা কুর্তি কিনবো। সাহা ইনস্টিটিউটে রিসার্চ করে ত্রিপর্ণা। ওর মুখে এরকম অদ্ভুত আবদার শুনে বেশ অবাক লেগেছিল ময়ূরাক্ষীর। স্মার্ট কার্ড পাঞ্চ করে বাইরে এসে খুব হন্তদন্ত হয়ে হাঁটতে থাকলো। 2:40 হয়ে গেছে, বেচারা নিশ্চয়ই অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। ভাবতে ভাবতেই গ্র্যান্ডের সামনে পৌঁছে গেল ময়ূরাক্ষী। আশপাশ তাকিয়ে দেখল ত্রিসীমানায় ত্রিপর্ণা নেই। মোবাইলে ফোন করতেই মহিলা কণ্ঠস্বর জানিয়ে দিল ফোনটা নেটওয়ার্ক কভারেজের বাইরে আছে। তার মানে ত্রিপর্ণা এখনো মেট্রোতেই আছে। ময়ূরাক্ষী খানিক নিশ্চিন্ত হলো, এবার শান্তিতে রাগ করতে পারবে ও। স্কুল থেকে বন্ধু ত্রিপর্ণা আর ময়ূরাক্ষী। খালি স্কুলই বা বলা কেন, কোচিং, আঁকা, নাচ সবের বন্ধু ছিল ওরা দুজন। বাড়িও পাশাপাশি ছিল, কিন্তু বিয়ের সুবাদে আজ একজন উত্তরে একজন দক্ষিণে থাকে। দুজন দুজনের সম্পর্কে আজও যথেষ্ট জানে। কার বাড়িতে কি রান্না হচ্ছে, ছেলে মেয়েদের পড়াশোনার সিলেবাস, তারপর অনলাইনে কোন কুর্তিটা অর্ডার করবে বা নতুন কি শাড়ি মার্কেটে আসলো, সব আলোচনা হয়। কিন্তু সেটা শুধু ফোনেই। প্রায় 5 বছর পর আজ আবার দুজনের দেখা হবে একটা শাড়ির দৌলতে। ময়ূরাক্ষীর হ্যান্ডপ্রিন্ট কেরালা কাসাবু শাড়িটা ত্রিপর্ণার খুব পছন্দ হয়েছে। মামাতো ননদের আইবুড়ো ভাতের দিন পরে ফেসবুকে ফটো আপলোড করেছিল। সেই থেকে ত্রিপর্ণা বলছে ওটা কিনবে, ওর ইনস্টিটিউটে প্রাইজ শিরোমণি প্রোগ্রামে পড়বে। মুখ উঁচিয়ে বারবার মেট্রোর গেটের দিকে দেখছে ময়ূরাক্ষী। একবার দেখে নিল গ্র্যান্ডির সামনে একটা লোক বসেছে কুর্তি নিয়ে। কলেজ করার সময় প্রায় আসতো এই ধর্মতলায়। পুজোর সময় তো আসার কোনো হিসেব থাকতো না। কলকাতার এত জায়গার মধ্যে এই জায়গাটা যেন আজও ভীষণ অহংকারী। নতুন কোনো সাজ নেই, পুরনো সাজেই একই রকম সুন্দর আছে এই ধর্মতলা। ওই, অনেকক্ষণ দাঁড়িয়ে আছিস? ত্রিপর্ণার গলায় হকচকিয়ে গেল ময়ূরাক্ষী। একটু রেগে বলল, সেরকমই তো কথা ছিল। কোনো রকমে মেয়েকে শাশুড়িকে খাইয়ে তাড়াহুড়োয় বেরোলাম, 2টো থেকে দাঁড়িয়ে আছি। খিলখিল করে হাসছে ছোটখাটো ত্রিপর্ণা, যাকে দেখে আজও 25-26 লাগে। বলল, আচ্ছা, আর রাগ করতে হবে না, দাঁড়া আগে কয়েকটা কুর্তি কিনি। ময়ূরাক্ষী বলল, যার এত টাকা সে এখান থেকে কুর্তি কিনবে? ত্রিপর্ণা বলল, দূর, টাকা দিয়ে জামা পাবো, কিন্তু এরকম সুখ, বেছে বেছে দেখা, দর কষাকষি করা, তারপর কালো প্লাস্টিকে করে দুলিয়ে নিয়ে যাওয়া। উফ, ভুলে গেলি রে দিনগুলো। প্রচুর টাকা দিয়ে জামা কাপড় কিনি ঠিকই, কিন্তু এই অনুভূতিগুলো বড্ড মিস করি রে। পটাপট 5টা কুর্তি কিনে নিল ত্রিপর্ণা। তারপর কালো প্লাস্টিকে ঝুলিয়ে বলল, চল মালাই চা খাবো। নিউ মার্কেটের শাড়ির দোকানে ঢোকার মুখেই মস্ত চায়ের দোকান। কোনো জাঁকজমক নেই, জনসমক্ষেই চা ফুটছে। ওখানেই এলাচ গুঁড়ো দিচ্ছে, চা মাটির ভাঁড়ে ঢালছে, তার উপরে মালাই ছড়াচ্ছে। বড় বড় দোকানের মতো লুকোছাপা নেই, যা হচ্ছে সামনাসামনি। দুই বন্ধুতে ঠিক আগের মতো বেঞ্চে বসে পা ঝুলিয়ে মাটির ভাঁড়ে চুমুক দিল। ময়ূরাক্ষী ধর্মতলায় আসে, স্কুল ফেরত কিছু কিনতে হলে আসে, কিন্তু আজকাল আর ফুটপাথের দিকে তাকানো হয় না। আজ চায় চুমুক দিয়ে খুব আরাম পেল, এতটাই শান্তি পেল যা সত্যি আজকাল বিরল। ত্রিপর্ণা বলল, এরপর 1 প্লেট পাপড়ি চাট খেয়ে দোকানে ঢুকবো। ময়ূরাক্ষী খুশি হলো, কতদিন রাস্তায় দাঁড়িয়ে পাপড়ি চাট খায়নি। এখন ইচ্ছে হলে ছেলেপেলেরা বাইক চালিয়ে বাড়ি এসে দিয়ে যায়। সত্যি আগের দিনগুলো কি ভালো ছিল। এবারও বলল, শোন, শাড়ি কিনে বেরিয়ে জুতো আর ব্যাগ দেখবো। ত্রিপর্ণা এবার হেসে বলল, পথে এসো বাছা, পুরনো ছন্দে ফিরে এসো। হেসে ফেলল দুজনেই। শাড়ির দোকানে ঢোকার আগেই বাইরের কাঁচ দিয়ে ঝোলানো একটা শাড়ি দেখে ছুটে গেল ত্রিপর্ণা। কি অপূর্ব শাড়িখানা! আইভরি সাদা রঙের উপরে পুরো রূপলি জড়ি আর পাথরের সূক্ষ্ম কাজ। আরো কাছে মুখটা সরিয়ে দেখল
দামটা ৩,৮০০। যা কাজ সেই অনুযায়ী দামটা এমন কিছু নয়। আসলে শাড়ি জিনিসটাই খুব বেশি পড়ে না ত্রিপর্ণা, তাই আইডিয়াটাও কম। তাই ডাকলো, মেউ দেখে যায় এদিকে। ময়ূরাক্ষী সামনে এগিয়ে গেছিল, দোকানে ঢোকার মুখে ছিল প্রায়। পিছিয়ে এসে শাড়িটা দেখে বলল, আরে এটা তো ঢাড্ডা শাড়ি। আমার পিস্তুত দিদির বাড়ি বাসন্তীতে, ওখানকার মেয়েরা বানায় এই শাড়িটা। আগেরবার বড়দিনের ছুটিতে গিয়েছিলাম, তখন কিনেছি। সব হালকা রঙের বেশ, তার উপর সোনালি বা রূপলির কাজ। আমার এত জমকালো শাড়ি ভালো লাগে না, কিন্তু এগুলো খুব অন্যরকম, যে কোনো অনুষ্ঠানেই পরা যায়। দামও বেশি না, আমি ১৪০০ দিয়ে কিনেছি। ১৫০০ চেয়েছিল, 4টে কিনেছি বলে ১৪০০ করে নিয়েছিল। ত্রিপর্ণা বলল, কি বলিস, ১৪০০? ময়ূরাক্ষী বলল, হবে না? কাজটা দেখেছিস? ঠাসা পুরো, নিজের চোখে দেখেছি জানিস। ল্যাম্প, হ্যারিকেন এসব জ্বালিয়ে শাড়িতে কাজ করে চলেছে মেয়েগুলো। ভাবতো এত সূক্ষ্ম কাজ চোখে কত লাগে। ওরা তখনই বলেছিল পুজোর সময় এগুলো কলকাতায় আসবে। ত্রিপর্ণা বেশ জোরে বলল, কি বলছিস? দেখ এখানে দাম কত। ময়ূরাক্ষী এগিয়ে এসে দেখে বলল, ভাব কি সাংঘাতিক ডাকাতেরা। ত্রিপর্ণা বলল, তুই নিশ্চিত যে এই শাড়িটাই? ময়ূরাক্ষী একটু চিন্তা করে তাড়াতাড়ি ফেসবুক খুলে মামাতো বোনের ছবি বের করে দেখালো। ডিপিটায় ওই শাড়ি পরে ছবি। বড় করে দেখলো ত্রিপর্ণা, এটা আরো অসাধারণ। পিচ কালারের উপরে হালকা সোনালির কাজ। কাজটাই এত সুন্দর, আচ্ছা আচ্ছা খুঁতখুঁতে মানুষও ঘুরে তাকাবে। ত্রিপর্ণা বলল, বাসন্তী কত দূর রে? ময়ূরাক্ষী বলল, সাউথের ট্রেন ধরে গেলে ক্যানিং, তারপর ওখান থেকে নেমে একটা ছোট্ট নদী পেরোলেই ২ ঘন্টা লাগবে। ত্রিপর্ণা কি একটা চিন্তা করতে করতে বলল, গেলে পাবো শাড়িগুলো? আমি নেব কয়েকটা, ননদ, যা, বোন সবার জন্য পুজোতে এগুলোই কিনে নেব। ময়ূরাক্ষী একটু ভেবে বলল, পিঙ্কি দিদিকে একটা ফোন করি। ময়ূরাক্ষী, এই পিঙ্কি দিদি, তোদের বাড়ির ওখানে ঢাড্ডা শাড়িগুলো এখনো পাওয়া যাচ্ছে? পিঙ্কি, তার জ্বালাই তো আমি জ্বলে যাচ্ছি রে। ময়ূরাক্ষী, কেন রে? পিঙ্কি, শাড়ির প্রচুর অর্ডার আছে বলে কাজের মেয়েটা আজ 5 দিন হলো আসছে না। কলকাতায় নাকি এবার দারুণ চলছে এই শাড়ি। গ্রামের মেয়েগুলো নাওয়া খাওয়া বন্ধ করে এসব করে চলেছে। ময়ূরাক্ষী, আমি আমার এক বন্ধুকে নিয়ে যাচ্ছি, আমরা 7-8টা কিনব। পিঙ্কি, বাব্বা, অতগুলো বিক্রি করবি নাকি রে? আচ্ছা, কবে আসবি? তিস্তাকে নিয়ে আসবি, অনেক দিন দেখিনি। আর এসে দুপুরে খাবি কিন্তু। ময়ূরাক্ষী চোখ টিপে বলল, না বাবা, তোর যা খাটনি পড়েছে, এমনি কাজের লোক আসছে না, তারপর এত রান্না, আবার আমাদের নিয়ে শাড়ির ওখানে যাবি। পিঙ্কি, সে আমি বুঝবো, তোকে পাকামি করতে হবে না, কবে আসবি জানা। ময়ূরাক্ষী ফোনটা ধরে রেখেই বলল, কবে যাবি? ত্রিপর্ণা বলল, কাল 15ই আগস্ট ছুটি আছে, কাল চল। ময়ূরাক্ষী বলল, কাল আসছি, স্টক আছে তো রে? পিঙ্কি ধমকের সুরে বলল, বললাম তো আছে, এক কথা বারবার জিজ্ঞেস করছে। ময়ূরাক্ষী হেসে ফোনটা রেখে দিয়ে বলল, পুরো পাগল আমার দিদিটা, সারাক্ষণ ক্ষেপে আছে। ওর ছেলে 9-এ পড়ে, ছেলে বাবা মিলে মাকে খেপায়। দোকানের বাইরে দাঁড়িয়েই দুজনে কথা বলছে। ভেতর থেকে একজন ময়ূরাক্ষীকে চিনতে পেরে বেরিয়ে এসে বলল, দিদি কি লাগবে বলুন, কতদিন পরে এলেন? ময়ূরাক্ষী বলল, কি যে বলো, আগের সপ্তাহে এসেই একটা পিওর সিল্ক নিয়ে গেলাম। বলছি, হ্যান্ড প্রিন্ট কেরালা কাঁসাভুগুলো আছে? লোকটা বলল, দিদি এরকম 1000টা ভালো শাড়ি উঠেছে, পুজো কালেকশন এসে গেছে, আসুন ভেতরে। ত্রিপর্ণা ফিসফিস করে বলল, তুই কি কিছু নিবি? ময়ূরাক্ষী না বলতেই ত্রিপর্ণা বলল, লোকটা পিছন ফিরেছে, চল কেটে পড়ি, আজ টাকাটা আটকে লাভ নেই, বরং কাল ওখান থেকে ঘুরে এসে দেখব। ময়ূরাক্ষী বলল, যা, ওরকম পালিয়ে গেলে হবে না, আমায় পরে আসতে হবে। তারপর গলা উঁচিয়ে বলল, ভাই শুনছো, তুমি যাও, আমরা অন্যদিন আসবো। বলেই প্রায় পালিয়ে গেল দুজনে।
বলার কাজ ছিল ওদের, শোনার দায়িত্ব সম্পূর্ণ ভাইয়ের নিজস্ব। ত্রিপর্ণা, ময়ূরাক্ষী আর পিঙ্কি তিনজনে মিলে যখন শাড়ি ঘরের প্রায় কাছাকাছি এসে পৌঁছালো তখন প্রায় 8:30 বাজে। ভোর 5:10 নাগাদ বেরিয়েছে ত্রিপর্ণা। বাড়ির গাড়ি নিয়েছে। ছেলেকে নিয়ে এসেছে বলে বর কিছুতেই ট্রেনে আসতে দিতে রাজি হয়নি। দমদম থেকে বালিগঞ্জ, সেখান থেকে তুলে নিয়েছে ময়ূরাক্ষী আর ওর মেয়েকে। তারপর সোজা বাসন্তী। ছুটির দিন রাস্তা ফাঁকা বলে 8টার মধ্যে ঢুকে গেছে ওরা। ওখানে ছেলে মেয়ে দুটোকে রেখে 1 কাপ চা খেয়ে তিনজনে বেরিয়ে এসেছে। হাঁটতে হাঁটতে ত্রিপর্ণা বলল, কি দারুণ পরিবেশ রে, মন ভালো হয়ে যায়। পিঙ্কি বলল, ওরকম মনে হয়। শহরের মানুষরা এসে কিছুদিন থাকলো ঠিক আছে, পুরোপুরি থেকে গেলে বুঝবে কি জ্বালা। পিঙ্কি হাঁটতে হাঁটতেই দেখালো, ওই দেখো তোমাদের সুজিতদার স্কুল, এর জন্যই তো এখানে আসা। কত বলি ট্রান্সফার নিয়ে নাও, পরিষ্কার জানিয়ে দিয়েছে এই পরিবেশ ছেড়ে কোথাও যাবে না। ওর কথার ফাঁকেই শাড়ি ঘরে পৌঁছে গেল। শুনতে পেল, এই পিঙ্কি দিদি, কারা এরা? ত্রিপর্ণা ময়ূরাক্ষীর বয়সেরই একটা মেয়ে জিজ্ঞাসা করল। পিঙ্কি বলল, আমার বোনেরা, তোমাদের থেকে ঢাড্ডা শাড়ি নেবে বলে এসেছে। আছে তো, নাকি সব অর্ডার ধরে নিয়েছো? মেয়েটি চিৎকার করে বলল, সাজু তাড়াতাড়ি আই, নিচেতে আসুন পাত, পিঙ্কি দিদির বুইন্ডা এসেছে। এই হরি, চা বল 3 খান। বোঝা যাচ্ছে পিঙ্কির বেশ কদর আছে অঞ্চলে। পিঙ্কি পরিচয় করালো, এর নাম মুনিয়া, ওই সব মেয়েদের ট্রেনিং দেয়। আগের বার শীত থেকে চলছে এই শাড়ির ডিজাইন বানানো, নকশা করা। ওর বর কলকাতা থেকে থান কিনে আনে, হালকা কালারের থান, সব তার উপরে মেয়েরা কাজ করে। কথার ফাঁকেই মাটির ভাঁড়ে চা বিস্কুট হাজির। চা খেতে খেতেই মুনিয়া এসে বলল, বলো তোমাদের কি লাগবে? ময়ূরাক্ষী বলল, তোমার ঢাড্ডা শাড়ি দেখাও। এবার মুনিয়া বলল, দামটা কিন্তু দিদি বেড়ে গেছে, আগের দামই কিন্তু দিতে পারবুনি, এখন শাড়ি কিছু 1600 হয়েছে। ত্রিপর্ণা বলল, আচ্ছা তুমি আনো তো আগে। বলার সাথে সাথে কাঁধে করে দুটো মেয়ে দুটো বস্তা নিয়ে এলো। একজন আবার তাড়াতাড়ি দুটো চাদর বিছিয়ে দিল, হয়তো হালকা রঙে মাটির দাগ না লেগে যায়, তাই এই ব্যবস্থা। এবার মুনিয়া বসে বস্তার মুখগুলো খুলে বের করলো এক একটা ঝলমলে শাড়ি। ঝলমল করছে ঠিকই, কিন্তু সেটা চোখে লাগছে না, বরং মনে থেকে যাচ্ছে শাড়ির রেশটা। অপূর্ব রুচিবোধ। একটার পর একটা বের করে চলেছে। ঘিয়ে, সাদা, হলুদ, পেস্তা, পিচ, আকাশি, কুসুম রং, কত রকম রঙের বাহার। আবার প্রত্যেকের সাথে সেই রং মিলিয়ে কাজ। ওখান থেকে বেছে বেছে 7টা নিল ত্রিপর্ণা। ওর দেখা দেখি ময়ূরাক্ষীও দুটো নিল। 9টা শাড়ি বিক্রি হয়ে যাচ্ছে দেখে খুশিতে ডগমগ সব মেয়েরা। মুনিয়া বলল, দিদি এতগুলি নিবে যখন দামখান 1400 করে দিও খানে। 1400 শুনে বেশ অবাক হলো ত্রিপর্ণা। এতগুলো নেওয়া হচ্ছে বলে ওনারা 200 টাকা কম নিচ্ছে, অথচ এই জিনিসটা কলকাতার মানুষজন ভাবত দামটা আরো 100 বাড়িয়ে বললে ভালো হতো। এই মানুষগুলোর সরলতা দেখে এদের জন্য কিছু করতে ইচ্ছে করছে ওর। পছন্দ করা শাড়িগুলো নিয়ে ভিতরে চলে গেল মেয়েরা গুছিয়ে ভালো করে দেবে বলে। ময়ূরাক্ষীকে ফাঁকা পেয়ে ত্রিপর্ণা বলল, এই মানুষগুলোর জন্য কিছু করতে ইচ্ছে করছে জানিস। এত প্রতিভা এভাবেই গ্রামের এক কোণে পড়ে থাকবে আর নাম কিনে বেরিয়ে যাবে দোকানদারগুলো। ময়ূরাক্ষী বলল, দাঁড়া, আগে কয়েকটা জিনিস জানতে হবে, মানে দোকানগুলোতে এত দাম বেশি কেন? মুনিয়া আসতেই ময়ূরাক্ষী বলল, জানো এই শাড়িগুলো ধর্মতলায় বিক্রি হচ্ছে। শুনেই মুনিয়া বলল, জানি গো দিদি, আমাদের যে মহাজন দাদা আছেন উনি বলতেছিলেন ধরমতলায় বড়বাজারিতে খুব চাইছে শাড়িগুলো। ত্রিপর্ণা বলল, যদি কিছু মনে না করো একটা কথা জিজ্ঞেস করি। মুনিয়া সরলভাবে মাথা নাড়তেই ত্রিপর্ণা বলল, তোমার মহাজন দাদাকে কত টাকায় দাও শাড়িগুলো? মুনিয়া একটু আমতা আমতা করে বলল, 1300, আসলে ওরা অনেকগুলান করে নেয়। ত্রিপর্ণা আর ময়ূরাক্ষী দুজন দুজনের মুখের দিকে তাকালো। তারপর ময়ূরাক্ষী বলল, এই শাড়িটা জানো কত টাকায় বিক্রি হচ্ছে ধর্মতলায়? মুনিয়া বলল, কত? ত্রিপর্ণা আগ বাড়িয়ে বলল, আগে বলো
এই শাড়ি বানাতে খরচ কত হচ্ছে? মুনিয়া বলল, তোমাদের কাছে লুকিয়ে কি হবে দিদি, কাঁচামাল সব যদি হিসেব করি 500-400 মতো পড়ি। তারপর এই মাইয়াগুলি দিনরাত কাজ করছি, ওদের কিছু না দিলে ওরাই বা করবে কেন? ওই যে ফুলি পিঙ্কি দিদির বাড়ির কাজ ছাড়ি এখানে দিনরাত পড়ি আছে, ওদের শাড়ি পিছু 70 করে দিই। এরকম 12 খান মেয়ে কাজ করি, একজন আঁচলের পাথর বসায়, একজন জড়ি দিয়ে নকশা বানায়, দুজন জড়ির পার বসায়, এরকম করি হয় 300 টাকা মতো থেকে যায়। ত্রিপর্ণা বলল, দোকানে শাড়িটা 3800-তে বিক্রি হচ্ছে। আকাশ থেকে পড়ল মুনিয়া। মুখ দেখে বোঝা যাচ্ছে ও শুনে খুব অবাক হয়ে গেছে, চোখের কোণটাও চিকচিক করছে। ওদের তিলে তিলে তৈরি করা জিনিস নিয়ে কেউ ছিনিমিনি খেললে এরকম হবারই কথা। ময়ূরাক্ষী বলল, তোমাদের এই মহাজন দাদা থাকে কোথায় শুনি? মুনিয়া বলল, আমার বর যে রঙের কারখানায় কাজ করে সেই মালিকের বন্ধু। কথাটা শেষ করার আগেই ত্রিপর্ণা বলল, বোঝো ঠেলা, টাকার আরেকটা ভাগ। তারপর মুনিয়ার দিকে তাকিয়ে বলল, শোনো, আমার এই বন্ধুটি ছোট থেকে শাড়ির ভক্ত, ঘুরে ঘুরে প্রচুর শাড়ি কেনে, নিউ মার্কেট, বড় বাজার সব ওর চেনা। তুমি একদিন সময় করে কলকাতায় আসো, আমরা তোমাকে সব দোকানে আলাপ করিয়ে দেব। তুমি এদের কাছে এই শাড়ি 3000-এ বিক্রি করবে, যদি রাজি না হয় তখন 2700, এর কমে নয়, বুঝলে? আর প্রতিটা মেয়েকে এদের টাকা বাড়িয়ে দেবে, ওরা এত কষ্ট করে করছে। আর তুমি পারলে আরো নতুন ভাবনা ভাবতে থাকো, নতুন ডিজাইন। বলতেই দৌড়ে ঘরে গেল মুনিয়া, খাতা হাতে ফিরে এলো, বলল, দেখো, পরের ডিজাইন আমি ভেবেছি। ত্রিপর্ণার হাতে খাতা, আর উকি মারছে পিঙ্কি আর ময়ূরাক্ষী। এরকম খাতা ত্রিপর্ণা ওর পাশের বাড়ির তোরার কাছে রেখেছে, ফ্যাশন ডিজাইনিং পড়ছে ও। অত টাকা খরচা করে পড়াশুনো করছে এরা, আর গ্রামের এই মেয়েটা জন্মের সময় সাথে করেই এই গুণটা নিয়ে এসেছে। এ যদি ঠিকঠাক শিক্ষাটুকু পেত বিশাল বড় কিছু হতে পারত। তারপর খাতাটা ফেরত দিতে দিতে ত্রিপর্ণা বলল, হবে, সব হবে। আগে তুমি মোটামুটি 20টা শাড়ি নিয়ে পিঙ্কিটির সাথে কলকাতায় আসো, পরের রবিবার আসো, শুরু তো হোক, তারপর দেখছি কি করা যায়। আগে নিজের সৃষ্টিকে স্বাধীনভাবে বাঁচিয়ে রাখো, তারপর উন্নতির কথা ভাববে। কি বুঝলো মুনিয়া বোঝা গেল না, তবে চোখ দুটো থেকে জল সরে গেছে, ওখানে রোদ উঠেছে এখন। শাড়িগুলো নিয়ে 1600 হিসেবেই দাম দিল ময়ূরাক্ষী আর ত্রিপর্ণা। ওরা নিতেই চায়নি, জোর করেই গুজে দিল হাতে। তারপর বলল, আজকের দিনে মিষ্টি খেও সবাই, স্বাধীনতার দিন থেকেই স্বাধীনভাবে বাঁচো। ওদের বাড়ি থেকে পিঙ্কির বাড়ি অবধি না হলেও 12-13টা পতাকা দেখেছে ওরা। আর প্রতিবার ময়ূরাক্ষী একটা কথাই বলছে, ইস, এই প্রথম স্বাধীনতা দিবসে স্কুলে গেলাম না, পতাকা উত্তোলনে থাকলাম না। ত্রিপর্ণা বলল, স্বাধীনতা বলতে কি বুঝিস বলতো? পতাকা তোলা আর দেশের গান গাওয়া? স্বাধীন তো দেশ সেই 47-এই হয়ে গেছিল, এখন আর আমাদের কোনো কাজ নেই। এখন খালি একটাই কাজ, এটা দেখা যে দেশের প্রতিটা নাগরিক যেন স্বাধীনভাবে বাঁচতে পারে। আমরা তো আর সবার দায়িত্ব নিতে পারি না, তবে আজ কিছু মানুষের দায়িত্ব নিলাম, যথার্থ স্বাধীনতা দিবস পালন করলাম আমরা। ময়ূরাক্ষী খুশি হয়ে বলল, আমরা ওদের ছাড়া আরো দুজনকে স্বাধীনভাবে বাঁচতে শেখালাম আজ। ত্রিপর্ণা বলল, কাকে? ময়ূরাক্ষী বলল, সামনে দেখ। দেখল পিঙ্কিদের বাড়ির সামনে একটা জায়গায় বৃষ্টির জন্য জল জমে আছে, সেখানেই তিস্তা আর তীর্থ ওদের ছেলেমেয়েরা গায়ে কাদা মেখে খেলছে গ্রামের কিছু বাচ্চাদের সাথে। ত্রিপর্ণা আর ময়ূরাক্ষী ফোন দিয়ে গেছিল যাতে সুজিতদাকে না জ্বালায় বাচ্চাগুলো, কিন্তু ওরা ফোনের বাইরেও যে সুন্দর জগৎ আছে খুঁজে পেয়ে গেছে, তাই তো স্বাধীনভাবে খেলছে। আর ঠিক পাশের বেদিতে আরেকটা পতাকা উঠছে, সতেজ হাওয়ায় এমন ভাবে উঠছে যেন কোনো বাধা নেই সামনে, পুরো স্বাধীন। সাথে মাইকে বেজে চলেছে, জনগণ মন অধিনায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা।